আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসকগণ এবং সুপ্রিয় মেডিকেল শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের সেশনটি কন্ডাক্ট করবে সবার প্রিয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রেজাউল ইসলাম স্যার। স্যার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের একটু সময় দিয়েছে, তাই আমরা তার প্রতি কৃতজ্ঞ। তাই আসুন দেরি না করে অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ টিউবারকুলোসিস পার্ট 1 ক্লাসটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার ক্লাসটি স্টার্ট করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, টিউবারকুলোসিস। এখন এই টিউবারকুলোসিস এর অর্গানিজম নাম হলো মাইকোব্যাকটেরিয়াম। এটা জেনাস, এর আন্ডারে অনেক স্পেসিস আছে। এই মাইকোব্যাকটেরিয়ামে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করি। একটা হলো টিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া আর একটা হলো অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া। এই অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া আদার্স আছে, যেমন ইনভেন্টাল মাইকোব্যাকটেরিয়া বা অপনিস্টিক মাইকোব্যাকটেরিয়া। এটা এমবিবিএস এর অত বেশি জরুরি, আমি ডিটেইলস করতেছি না। আমাদের টপিকসটা হবে টিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া, দ্যাট মিন্স মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই মাইকোব্যাকটেরিয়াম আন্ডারে আর দুই স্পেসিস আছে, একটা হলো মাইকোব্যাকটেরিয়াম বোভিস আর মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকা। আমাদের যেই পালমোনারি বা এক্সপালমোনারি টিউবারকুলোসিস হচ্ছে, তার মেইন অর্গানিজমটা হলো আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা একটা হলো অ্যারোবিক ব্যাসিলাই, এটা হলো একটা ব্যাকটেরিয়া, সেটা হলো অ্যারোবিক ব্যাসিলাই। এটা আমার মনে হয় এইটুই আমার মাইক্রোবায়োলজি ডিটেল জানা, যেহেতু আমরা ক্লিনিক্যাল পার্টটা আমরা বেশি বলবো। এখন এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই ব্যাসিলাইটা বা টিবির অরিজমটা কিভাবে ইনফেক্ট করে, এটার সোর্স অফ ইনফেকশন হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। যেটা এটা সোর্স হলো, এটা যদি স্মিয়ার পজিটিভ বা ইনফেক্টেড পার্সনের হাঁচি, কাশি, কফিং, সিজিং, স্পিট এগুলো যখন দেয় একটা ইনফেক্টেড পার্সন, তখন এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা ইনভার্টে এসে একটা ড্রপলেট নিউক্লিয়াইড তৈরি করে। এই ড্রপলেট নিউক্লিয়াইডটা এনভায়রনমেন্টে পরবর্তীতে ইনফেক্টেড পার্সনের ক্লোজ কন্টাক্টে যা আসে, তাদের ইনহেলেশন মাধ্যমে অর্গানিজমটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট হয়ে লাংসের অ্যালভিওলাতে গিয়ে পৌঁছায়। তাহলে এখন যদি জিজ্ঞেস করে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিভাবে ছড়ায়, এটা ছড়ায় ইনহেলেশন, থ্রু ইনহেলেশন উইথ ড্রপলেট নিউক্লিয়াইড। কার কাছে আসে? এটা আসে হলো ইনফেক্টেড পার্সনের। তাহলে এইটা হলো আমাদের মেইন সোর্স অফ টিউবারকুলোসিস, সেটাকে আমরা বলছি ইনহেলেশনের মাধ্যমে আসতেছে। আরেকটা আছে যদিও আনকমন, সেটা হলো মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস। মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস এটা সাধারণত ইনফেক্টেড ক্যাটল যদি আনপাস্টোরাইজড বা আনস্টেরিলাইজড মিল্ক কেউ খায়, সেখান থেকে এই মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস মানুষের স্প্রেড করতে পারে। তাহলে আমরা বভিনে অত আমাদের কনসার্ন হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে এর ইনফেক্টেড হলো অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল, তার হাঁচি কাশির মাধ্যমে যে ড্রপলেট নিউক্লিয়াইড হচ্ছে, এটা যারা ক্লোজ কন্টাক্টে আসছে তাদের ইনহেলেশনের মাধ্যমে ঢুকছে। এখন একটা মানুষ নর্মাল ইন্ডিভিজুয়াল একটা ইনফেক্টেড পার্সনের ক্লোজ কন্টাক্টে এসে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা ইনফেক্টেড হলো, দ্যাট মিন্স একটা নর্মাল মানুষের শরীরে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা অর্গানিজমটা ঢুকলো কিভাবে? ইনহেলেশনের মাধ্যমে, আইদার নো অথবা মাউথ দিয়ে, রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে আলটিমেটলি কোথায় গেল? হলো লাংসের অ্যালভিওলাইতে। এখানে আমি একটু ডিটেলস বলবো, এই প্যাথোজেনেসিস, প্রাইমারি টিবি, সেকেন্ডারি টিবি, এগুলো ডিটেলস না বললে তোমার কনসেপশনটা ক্লিয়ার হবে। তাহলে এই যে এখানে দুইটা টার্ম একটু টিবি রিলেটেড না দরকার, যে হোয়াট ইজ টিবি ইনফেকশন, হোয়াট ইজ ডিজিজ, টিবি ডিজিজ।
এই দুটার পার্থক্য বুঝতে হবে। যখন একটা মানুষের শরীরে এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ঢুকলো, ঢুকে কোথায় গেল? লাংসের অ্যালভিউলে পৌঁছলো। পৌঁছানোর পরে 4 থেকে 8 সপ্তাহ পরে আমরা এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসের উপস্থিতিটা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু তখনও কেউ মনে করো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস শরীরে ঢোকার পরে কোনো সাইন সিম্পটম রেডিওলজি চেঞ্জ কিচ্ছু করে, জাস্ট অর্গানিজমটা ঢুকছে। ঢুকে কি করতেছে একটু পরে আসতেছি। যখন অর্গানিজমটা ঢুকলো, ঢুকে সে মানে তার অ্যাক্টিভ শুরু করলো, করার পরে কেউ রোগ হিসেবে প্রকাশ পেল না। যার দেহে ঢুকে অর্গানিজমটা ঢুকে তার কোনো সাইন নাই, কোনো সিমটম নাই, কোনো রেডিওলজিক্যাল চেঞ্জ নাই, এই কন্ডিশনকে বা সে কোনো ডিস তৈরি করলো না, এই কন্ডিশনটা আমরা বলতেছি টিবি ইনফেকশন। আর যখন অর্গানিজমটা ঢুকে তার রেসপিরেটরি সাইন সিম্পটম বা এক্সট্রাপালমোনারি ডিজিজ এগুলা লাংসে অন্য অর্গানগুলোকে করার পরে যখন সাইন সিম্পটম শুরু করবে অর্গানিজমটা, তার সাথে রেডিওলজিক্যাল চেঞ্জ বা যেই টিস্যু যাচ্ছে সেই টিস্যু ডিস্ট্রাকশন এগুলা করতেছে, তখন আমরা তা বলতেছি টিবি ডিজিজ। এই কনসেপশনটা ক্লিয়ার হইতে হবে। অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট টিবি ইনফেকশন, হোয়াট ইজ টিবি ডিজিজ। তাহলে টিবি ইনফেকশনটা হলো যে অর্গানিজমটা শরীরে ঢুকছে, ঢুকে কোনো সিম্পটম রেডিওলজিক্যাল চেঞ্জ কিচ্ছু করে, তখন আমরা বলতেছি টিবি ইনফেকশন। আর অর্গানিজম শরীরে ঢোকার পরে তারপরে যখন সাইন সিম্পটম রেডিওলজিক্যাল চেঞ্জ টু ডিস্ট্রাকশন করতেছে, ডিজিজ প্রসেসটা হয়ে গেছে, তখন আমরা বলছি টিবি টিউবারকুলোসিস ডিজিজ। এই দুইটা বোঝা খুব জরুরি। এখন মনে করো অর্গানিজমটা ঢুকে, আমরা কি দিয়ে বুঝবো? তোমরা সবাই জানো আমরা একটা টেস্ট করি, এমটি টেস্ট, মক্স টেস্ট। এটাকে পুরো নাম হলো টিএসটি, টিউবারকুলার স্কিন টেস্ট, টিউবারকুলিন কিউএসি টেস্ট। এই টেস্টটা করি, টেস্টি বা এমটি টেস্ট। আর একটা রিসেন্ট আসছে, তোমরা জেনে রাখো, এই টিএসটি নামে অনেক সময় ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে, ইগ্রা টেস্ট। এই দুইটা টেস্টে মানুষের শরীরে যে অর্গানিজমটা ইন্টার করছে, ঢুকছে, এটা আমরা আইডেন্টিফাই করি। তাহলে টিবি ইনফেকশন একটা মানুষের শরীরে যে টিবি অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হয়েছে, এটা আমরা দুটা টেস্ট বুঝতে পারবো। কি টেস্ট? একটা টিএস টেস্ট বা মন্টক টেস্ট বা এম টেস্ট, আর একটা হলো ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে, এই দুটা টেস্ট দা আমরা কারো শরীরে অর্গানিজম ঢুকে, এটাকে আমরা আর বলি ইনফেকশনকে ল্যাটেন্ট টিবি, এলটিবিআই, ল্যাটেন্ট টিউবুলার ইনফেকশন, ল্যাটেন্ট টিবি মানে অর্গানিজম সে কিন্তু কোনো ডিজিজ প্রডিউস হয় নাই, এটাকে বলা হয় ল্যাটেন্ট টিবি বলি। তাহলে এই দুটা টিবি আইডেন্টিফাই করার টেস্ট আমি বলি টিএসটি বা মন্টক টেস্ট, আর একটা হলো ইন্টারফেরন গামা রিলিজ। এটা একদম ছোট অনেক সময় জিজ্ঞেস করে। আর ইগ্রা যেহেতু টেস্ট, এটা অনেক জিজ্ঞেস করে ইগ্রা কি, সময় পেলে পরে আর একটু। এখন আসো ডিজিজ। এই যে এই অর্গানিজমটা যখন শরীরে ঢুকলো, এখন এখানে একটু জিনিস টানবো যাতে তোমার পরবর্তীতে সুবিধা হয়। এই অর্গানিজমটা ঢুকলো শরীরে, আমি বললাম যে অ্যালভিউলাতে গিয়েছে, অ্যালভিউলাস, লাংস অ্যালভিউলাস। যখন এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা লাংসের অ্যালভিউলাতে ঢুকলো, এটা একটা অর্গানিজম ব্যাসিলাই, তখন শরীরের যে ডিফেন্স মেকানিজম আছে সবাই জানো,
ফার্স্ট ডিফেন্সিভ মেকানিজম যেটা অ্যাটাক করে সেটা হলো ম্যাক্রোফেজ। যখন লাংসের অ্যালভেওলাই গিয়ে এই ব্যাসিলাসটা হলো, টিবি ব্যাসিলাইটা হলো অ্যালভিওলাতে, তখন ব্লাড থেকে বা টিস্যু থেকে ম্যাক্রোফেজ গুলো এই ব্যাসিলাই গুলোকে ইনগাল্ফ করে, মানে এটাকে বলা হয় সেল ডিয়েটেড ইমিউনিটি। তোমরা তো জানো সবাই সেল ডিয়েটেড ইমিউনিটি। তখন এই ম্যাক্রোফেজ গুলো এই ব্যাসিলাস টিবির জীবাণুকে ইনগাল্ফ করার পরে এই ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটি বেড়ে যায়, মানে প্রলিফেশন, সাইটোকাইন রিলিজ, এই জিনিসগুলো অ্যাক্টিভিটি বেড়ে যায়। তোমরা একটা সেল নাম জানো, কি বললে ইপিথেলিয়েড সেল নামে একটা সেল চলে আসে, তোমরা প্যাথোলজি ভালোভাবে পড়ছো। ইপিথেলিয়েড সেল, ইপিথেলিয়েড সেল কিছুই নাই, এই অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ, এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজকে বলা হয় ইপিথেলিয়েড সেল। এটা ক্যাপিথেলিয়েড হয় ওই যে টিবি অর্গানিজম ঢুকছে, এই টিবি অর্গানিজমটাকে ইনগাল্ফ বা ডিস্ট্রাক্ট করার জন্য ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটি বেড়ে যায়। তখন বেড়ে এই ইপিথেলিয়েড সেল মানে আকৃতিতে বড় হয়, ফাংশনের দিয়ে বড় হয়, তার যে সাইটোকাইন রিলিজ হবে সবগুলো অ্যাক্টিভিটি বড় হয়। তাহলে এই ম্যাক্রোফেজ যখন তার অ্যাক্টিভিটি গিয়ে বড় হচ্ছে, তখন আমরা কি বলতেছি ইপিথেলিয়েড সেল। তাহলে ইপিথেলিয়েড সেল ম্যাক্রোফেজের মধ্যে বা ইপিথেলিয়েড সেলের মধ্যে কিন্তু ওই টিবি ব্যাসিলগুলো ঢুকে ঢুকে আসে। তাহলে এক অর্গানিজম যখন অনেকগুলো ঢুকো, তখন অনেকগুলো ম্যাক্রোফেজ আসতেছে, এসে ওই ইপিথেলিয়েড সেলে পরিণত হচ্ছে, কনভার্টেড হচ্ছে। একটা অর্গানিজম গুলো অর্গানিজম চারিদিকে ইপিথেলিয়েড সেল আসছে, ম্যাক্রোফেজ আসছে, এবং অনেকগুলো ইপিথেলিয়েড সাবার একটা আরেকটার সাথে ফিউজ হয়। এটাকে কি বলে? তখন বলে ল্যাঙ্গারেঞ্জ জায়ান্ট সেল। তোমরা এটাও প্যাথোলজি পড়ছো। টিবি কাউকে ধরে, কারো যদি তো আগের নলেজ যদি যাচাতে চায়, ক্লিনিক স্যাররাও কিন্তু তোমার এগুলো জিজ্ঞেস করতে পারে, মেডিসিনেও এগুলো কিন্তু আসবে। তাহলে ম্যাক্রোফেজ turn into epithelial cell and few epithelial cell fuse itself to form the Langerhans giant cell. তাহলে এই ব্যাসিলাইয়ের চারিদিকে ম্যাক্রোফেজ আসছে, এপিথেলিয়েড সেল তৈরি হতে, ল্যাঙ্গারেঞ্জ জায়ান্ট সেল তৈরি হতে, আবার দিক থেকে লিম্ফোসাইটও আসছে। এই পুরা যেটা লাংসের অ্যালভিওলারের মধ্যে যে তৈরি হচ্ছে, এটি আমরা বলি টিউবারকুলম, বা এটা বলতেছি তোমার টিউবারকুল। মানে তাহলে টিউবারকুলের মধ্যে কি থাকতেছে, এটাকেও আমরা বলছি হলো গ্র্যানুলোমা, এটাকে আমরা বলছি গ্র্যানুলোমা। তাহলে এই যে গ্র্যানুলোমার মধ্যে কি থাকতেছে, গ্র্যানুলোমার মধ্যে থাকে ম্যাক্রোফেজ, ইপিথেলিয়েড সেল, মাল্টিনিউক্লিয়েট মানে ল্যাঙ্গারেঞ্জ জায়ান্ট সেল, কিছু লিম্ফোসাইট, আর চারিদিকে টিস্যু। এইগুলো সব কিছু মিলে আমরা বলতেছি গ্র্যানুলোমা। এই যে দিকে এই প্রসেসটা হচ্ছে, যে ম্যাক্রোফেজকে ধরে না, টিউবারকুলার ব্যাসাইটকে ঘিরে ম্যাক্রোফেজ, ইপিথেলিয়েড সেল, গ্র্যানুলোমা, এর উদ্দেশ্য হলো এটার বডি ডিফেন্সিভ মেকানিজম, যে এই টিউবুল ব্যাসিলাইটা যেন লাংস মধ্যে আমি ফার্দার স্প্রেড হতে না দিই, এটার মধ্যে ইনভলভ করে টিউবারকুল ব্যাসিলাইটাকে আমি ধ্বংস করে ফেলি। এগুলোই এই সিএমআই, সেল মিডিয়েট ইমিউনিটির চেষ্টা করতেছে টিউবারকুল ব্যাসিলাই লাংসের অ্যালভিওলার মধ্যে ডিস্ট্রাকশন করে দিই। তাহলে এখানে একটা লাংসের অ্যালভিওলারে যেখানে টিউবারকুল ব্যাসিলাই আসলো, তাহলে একটা গ্র্যানুলোমা তৈরি হলো। এখন এই গ্র্যানুলোমা থেকে এই যে ইনিশিয়াল লাং প্যারেনকাইমাকে তার যে হাইলার এবং মিডিয়াস্টেনাল যে লিনোড আছে, এখান থেকে কি ব্যাসিলাই এই যে হাইলার অথবা মিডিয়াস্টেনাল লিনোড এখানে স্প্রেড করে। তাহলে এই যে পেরিফেরাল গ্র্যানুলা একটা তৈরি হলো লাংসের প্যারেনকাইমার মধ্যে, আর কিছু ব্যাসিলাই লাংসের প্যারেনকাইমা থেকে এই লিম্ফেটিকের মাধ্যমে মিডিয়াস্টেনাল অথবা হাইলার লিনোডে চলে আসে। চলে এসে
এখানেও লাংসের প্যারেনকাইমার মধ্যে যে গ্রানুলোমা তৈরি হচ্ছে, এই লিম্ফ নোডের মধ্যে সেম প্রসেস, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট হয়ে এপিলয়েড সেল হয়ে লিম্ফোসাইট এখানেও গ্রানুলোমা তৈরি করছে। তাহলে এই যে এখানে আমি একটা টার্ম বলি, প্রাইমারি টিবি, এখানে মনে রাখবো দুটা জিনিস, এই যে প্রাইমারি টিবি আর একটা হলো সেকেন্ডারি টিবি বলে, এটা হলো পোস্ট প্রাইমারি টিবি। এই টার্মটা আবার একটু ধারণা হবে, এটা না হলে প্যাথোজেনেসিস ক্লিয়ার হবে। তাহলে প্রাইমারি কি? প্রাইমারি টিবি হলো যে আগে কোনো মানুষ ইনফেক্টেড না, প্রথম টিউবার ব্যাসিলাই দিয়ে ইনফেক্ট হলো, হওয়ার পরে এই যে প্রসেস আমি বর্ণনা করছি, এই প্রসেসগুলো শুরু হলো, এটা হলো প্রাইমারি বির প্যাথোজেনেসিস। আগে থেকে কোনো এই মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস দ্বারা ইনফেক্টেড হয় নাই, একটা মানুষ প্রথম টিউবারকুলোসিস দ্বারা ইনফেক্টেড হয়ে তার যে প্যাথোজেনেসিস, এটাকে বলা হচ্ছে প্রাইমারি টিবি। তাহলে দেখো, এই যে লাংসের প্যারেনকাইমাতে গ্রানুলোমা, তার ড্রেনিং লিম্ফ হাইলার মেডিসিনালের এই যে গ্রানুলোমা তৈরি হলো, তোমরা সবাই জানো, প্যাথোলজিতে সবাই ওইটা না জেনে পাশে আসো নাই। এই যে পেরিফেরাল গন ফোকাস বলে আর এই যে লিম্ফ নোড, এই দুটাকে বলা হয় গন কমপ্লেক্স। গন কমপ্লেক্স এটা তো সবাই জানো। তাহলে গন ফোকাস হলো লাংসের পেরিতে যে গ্রানুলোমা তৈরি হচ্ছে এটা, আর তার সাথে ড্রেনিং নোড হাইলা মিডিয়াস্টেনাম যে গ্রানুলোমা তৈরি হচ্ছে, এই দুইটা একসাথে বলা হচ্ছে গন কমপ্লেক্স। এটা প্যাথোজেনেসিস তোমরা সবাই আমার মনে হয় প্যাথোলজিতে পড়ছো। তাহলে এই গন কমপ্লেক্স, গন ফোকাস, এটা কোন টিবির প্যাথোজেনেসিস? এটা হলো প্রাইমারি টিবির প্যাথোজেনেসিস। প্রাইমারি টিবিটা কি? প্রাইমারি টিবি হলো আগে থেকে স্টেরাইল বলতে পারো, স্টেরাইল পারসন, মিন্স যে আগে থেকে টিউবারকুল অর্গানিজম দ্বারা কেউ ইনফেক্টেড হয়, প্রথম টিউবারকুলার অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হয়ে লাংসে যে প্যাথোজেনেসিস আমি যখন বললাম কমপ্লেক্স তৈরি হওয়া, এটাকেই বলা হচ্ছে প্রাইমারি টিবি। প্রাইমারি টিবি। এখন তোমরা আমার হয় ক্লিয়ার যে প্রাইমারি টিবি কে বলে, এবং প্রাইমারি টিবির মেন প্যাথোলজি হলো গন কমপ্লেক্স। পেরিফেরি যেটাতে গন ফোকাস আর ড্রেনিং লিম্ফ নোড গ্রানুলোমা তৈরি হচ্ছে, তাহলে প্রাইমারি টিবির মেন প্যাথোজেনিস হলো এই যে গন কমপ্লেক্স এন্ড গন ফোকাস। এখন মনে করো একটা 20 বছরের ইয়াং লোক এই টিবি দ্বারা ইনফেক্টেড হলো, হওয়ার পরে প্রাইমারি টিবি, তাহলে তাকে বলতে প্রাইমারি টিবি। প্রাইমারি টিবি হয়ে এই যে গন কমপ্লেক্স আর গন গাছ তৈরি হল। এখন আমি আমাদের বলবো যে এই প্রাইমারি টিবি হলো, এই প্রাইমারি টির ফেট, এটা একদম টিবি বুঝতে হলে এগুলো প্যাথোজেনেসিস বুঝতে হবে। আমি তোমাদের জাস্ট একটু বলে দিলাম এই সিমটম 9, এটা কিন্তু 15 মিনিটের ক্লাস, 15 মিনিট বিশেষ করা যায়, কিন্তু আমরা একটু বলার হলো এগুলো না বুঝলে যারা একটু ডেপথে মানে টিবি পড়তে, আর টিবি এত ভাস্ট, আমি যখন এফসিপিএস করি তখন মনে ছিল যে টিবির পড়া শেষ। এফসিপিএস সেকেন্ড পার্ট পাস করে যখন এমডি চেস্টের থার্ডে গেলাম, তখন তোমার এই যে টিবির মনে হয় যে টিবির আমি কিছুই জানি না, টিবির কিছুই জানি না। ওখানে আবার টেক্সট এই যে আমার কাছে একটা, সেটা হলো ক্লিনিক্যাল টিউবারকুলোসিস পিডিওডিস, এগুলো হলো থার্ড পার্টে যে টিবির এক্সেস পর্যন্ত টিবির কি জানি না। হ্যাঁ, তো ওই জন্য এটা টিবি একটা ভাস্ট, কিন্তু একটু আমি তোমাদের একটু মানে হালকা একটু প্যাথোজেনিসটা বলে তোমাদের একটু সুবিধা হবে। তাহলে এখন আমি তোমার বলবো এই গন কমপ্লেক্স তৈরি বা প্রাইমারিটি হলো, এই প্রাইমারিটি ফেট কি? এই প্রাইমারি ফেট হলো, মনে রাখবা না, এই যে গন কমপ্লেক্স গন ফোকাস তৈরি হোক, এর 90% প্রাইমারি টিবি একটা মানুষের কোনো ডিজিজ ম্যানিফেস্টেশন ছাড়াই, এবং ওই যার শরীরে ঢুকছে তার অজান্তেই এটা শরীর থেকে ক্লিয়ার হয়ে যায়।
এই যে গ্র্যানুলার তৈরি হলো, এই গ্র্যানুলার চারিদিকে রিপেরেটিভ মানে রিপেয়ার তৈরি হয়ে যায়, গ্যাগ্রোসিস এগুলো তৈরি হয়ে ওই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনগলভ করে ফেলে বা ইনক্রিমেন্ট করে ফেলে, শরীরের ফার্দার স্প্রেড দেয় না। যাদের ইমিউনিটি ভালো এখানেই তাদের কিন্তু টিবি। তাহলে আমরা ওই জন্য যে টিবির ক্ষেত্রে ইমিউনিটির একটা রোল আছে, তবে যখন বলবো কাদের বেশি হয়, এই যে যারা ইমিউনোসাপ্রেস কন্ডিশন তাদের টিবি বেশি হয়। তারপরে যারা একদম স্ট্রং ইমিউনিটি সেল মেডিয়েটেড ভালো তাদের এই প্রাইমারি টিবি অর্গানিজমটা ঢুকলো, এখানেই কিন্তু টিবির প্যাথোলজি শেষ। অর্গানিজম ওই গ্র্যানুলোমা তৈরি হলো গনফোকাস কমপ্লেক্সের মধ্যে, ওর মধ্যেই জীবাণুকে কিন্তু ইনগালভ করে বা ইনকেসমেন্ট করে এলো, এখান তার ফার্দার কিন্তু স্প্রেড হতে দিল। তাহলে প্রাইমারি টিবির 1 নম্বর ফেট যদি জিজ্ঞেস করা হয় তোমাদের যে স্যার 9% ক্ষেত্রে প্রাইমারি টিবি হিল হয়ে যায়, স্পন্টেনিয়াস শরীরের সিএমআই ভালো হলে 90% ক্ষেত্রে টিবি প্রাইমারি টিবি ভালো হয়ে যায়। তাহলে প্রাইমারি টিবি রেট হলো 90% ক্ষেত্রে কি 90% ক্ষেত্রে হলো আর এটা ভালো হয়ে যায়। এই ভালোটা পরবর্তীতে আমরা কি পাই, মনে করে একটা লইন্য অন্য কারণে আছে, এক্সরে করতে গেলাম, তোমরাও দেখবা এক্সরে ইন্টারনেট সময় বা যখন শুরু হবে বা যখন দেখবা এক্সরে দেখবা, এক্সরে করলে হাইলার রিজনে ক্যালসিফাইড শ্যাডো আছে, লাংসের পেরিফেরি কিছু ক্যালসিফাইড শ্যাডো আছে। তাহলে এটা ইন্ডিকেট করে যে টিবির অর্জন ঢুকছিল, প্রাইমারি টিবি হয়ে হিল্ড ওই ফাইব্রাস হয়ে আছে, আমরা ক্যালসিফিকেশন হিসেবে ওটা পেয়ে যাই। তাহলে 90% ক্ষেত্রে প্রাইমারি টিবি এইভাবে হয়ে যায়। এখন 10% ক্ষেত্রে 10% খেয়ে বললাম তাদের ইমিউনিটি খারাপ বা লো ইমিউনিটি সেল ইমিউনিটি কম, তাদের এই প্রাইমারি টিবির ইফেক্ট কি হবে আমি বলতেছি। এখন দেখো লাংসের প্যারেনকার মধ্যে যেখানে গ্র্যানুলা তৈরি হচ্ছে, এখান থেকে এই টিউবারকুলার ব্যাসিলাই কিছু লাংস মধ্যেই মনে করো লোকালি কিছু স্প্রেড করলো, করে লাংসের মনে করো লোবে ছিল প্রাইমারি ফোকাস, এখান থেকে এক্সটেনশন হয়ে মিডিল লোবে আসলো, আপার লোবে আসলো, তাহলে এটাকে বলা হয় ডাইরেক্ট এক্সটেনশন অর প্রাইমারি টিবি। তাহলে লাংসের ও যেই লল ছিল বা লোবে ছিল এখানে লাংসের রিমেনিং অফ লাংসে এক্সটেন্ড করতে পারে, এটাকে আমরা বলছি প্রোগ্রেসিভ প্রাইমারি টিবি। মানে প্রাইমারি টি 90% ক্ষেত্রে হিল যাচ্ছে, আর যে 10% বললাম ওই 10% এর মধ্যে একটা ফেট হবে প্রাইমারি টিবির যে লাংসের মধ্যেই ছড়িয়ে যাবে, এক্সটেন্সিভ ডাইরেক্ট এক্সটেনশন হবে উইদিন দি লাং এনকাইমা। লাং প্যারেনকার মধ্যে হলে কি হবে, লাংসের মধ্যে যারা ব্রঙ্কাস আসছে ব্রঙ্কাই হয়ে আদার্স অন্য জায়গায় ছড়িয়ে, তাহলে এইভাবে রোগীগুলো অনেক সময় ব্রঙ্কোনিউমোনিয়া বা নিউমোনিয়া লাংসের প্যারেনকাইমাতে এক্সটেন্সিভ শ্যাডো নিয়ে প্রেস করতে পারে। তাহলে প্রাইমারি টিবি 2 নম্বর ফেট বললাম যে এক্সটেনশন উইদিন লাং প্যারেনকাইমা, এটাকে আমরা বলতেছি প্রোগ্রেসিভ প্রাইমারি পালমোনারি টিবি। সেটা অনেক সময় নিউমোনিয়া ব্রঙ্কোনিউমোনিয়া এই হিসাবে প্রেজেন্ট করে রোগীরা, এটা একটা ফেট। ডাইরেক্ট স্প্রেডের আমি বললাম এগুলো হলো স্প্রেডের রান, ডাইরেক্ট স্প্রেড আবার যেতে পারে লাংসের, আমরা বলছি কাভারিং কি প্লুরা। তাহলে প্রাইমারি ফোক এখানে ছিল লাংসের প্যারেনকাইমা থেকে বাইরের দিকে এসে প্লুরা পর্যন্ত এক্সটেন্ড করতে পারে অর্গানিজম, তাহলে এসে হবে প্লুরা হেল্প করবে, প্লুরা কি করলে কি হবে, প্লুরিসি হবে, প্লুরিসি হলে আলটিমেটলি প্লুরাল ইফিউশন। তাহলে প্রাইমারি টির দ্বিতীয় ফেট বললাম যে প্রাইমারি যে ফোকাস ছিল এখান থেকে এক্সটেনশন ডাইরেক্ট এক্সটেনশন হতে পারে কোথায়, একটা উইদিন দি লাং প্যারেনকাইমা হয়ে ব্রঙ্কোনিউমোনিয়া নিউমোনিয়া এক্সটেন্সিভ প্রাইমারি পালমোনারি তৈরি করবে।
ল্যাটারালি বা একদম বাইরের দিকে প্লুরাকে করতে পারে। প্লুরাকে ইনভলভ করলে কি হবে? প্লুরাকে ইনভলভ হবে তোমার প্লুরিসি এবং প্লুরালিফিউশন। তাহলে 2 নম্বর প্রাইমারি পালমোনারিটি 2 নম্বর হলো ডাইরেক্ট এক্সটেনশন উইদিন দি প্যারেনকাইমা উইদিন দি প্লুরা। তাহলে 2 নম্বর বললাম প্রাইমারি এরকম হতে পারে। 3 নাম্বার আসো, যে 3 নাম্বার হলো প্রাইমারি টিবি, যে সেল মিডিয়েটেড ইমিউনিটি কম বেশির উপর ভিত্তি করে, ওই যে আমি বলছি এক্সটেনশন হবে হবে না। যদি ইমিউনিটি খুবই লো হয় তাহলে হবে কি, সেল মিডিয়েটি খুবই ভালো, তাহলে ওই অর্গানিজমটাকে ইনগলফ ফেলছে, ইনকেসমেন্ট করে ফেলছে, তাহলে স্পিড কম হবে। এই স্পিড কম হলেও কিছু কিছু অর্গানিজম লাংস প্যারেনকাইমার মধ্যে ভেসেল আছে, লাংসের ব্লাড সাপ্লাই ভেসেল আছে, ওই ভেসেলের মধ্যে দিয়ে হেমাটোজেনাস স্প্রেড হবে। হেমাটোজেনাস স্প্রেড হবে মানে ব্লাডের ওই যে কিছু আমি বলি লিম্ফ্যাটিক্স, ওই যে লিম্ফনোডেলিটিক্স, আর মেন পোর্শন হলো লাংসের হেমাটোজেনাস স্প্রেড হবে। ওই বিলেগুলো লাংসের প্যারেনকাইমা দিয়ে হেমাটোজেনাস স্প্রেড হয়ে শরীরের যত অর্গান আছে হেড টু টো সব জায়গায় এই টিবি ব্যাসিগুলোকে স্প্রেড করে দিবি থ্রু হেমাটোজেনাস। এখন এই যে হেমাটোজেনাস স্প্রেড কতটুক হয়, এটা কি ফিউ ব্যাসিলাই যাবে না ম্যাসিভ স্প্রেড হবে, অনেকগুলো ব্যাসিলাই যাবে? এগুলা ডিপেন্ড করতেছে সেল মিডিয়েট ইমিউনিটি। যাদের সেল মিডিয়েট ইমিউনিটি স্ট্রং তাদের ফিউ ব্যাসিল হেমাটোজেনাস স্প্রেড শরীরে ছড়িয়ে যাবে, সেটা ব্রেনে যাবে, আয়ে যাবে, তোমরা জানো লিভারে যাবে, বুনসে যাবে, অ্যাবডোমিনে যাবে, জিআইটিতে যাবে, কিডনিতে যাবে, সমস্ত শরীর, লিম্ফ নোডে যাবে, সমস্ত শরীর ছড়িয়ে গেল। যদি এটাকে আমরা বলতেছি ফিউ ব্যাসিলা এক্সটেনশন হেমাটোজেনাস স্প্রেড। আর যাদের মনে সিএমআই খুব কম, ইমিউনোসাপ্রেশন, বিশেষ করে ছেলেরা, young children, neonates, young children, older age, alcoholics, diabetes, CKD, HIV, তারপরে কেমোথেরাপি পাচ্ছে বা বায়োলজিক্যাল এজেন্ট পাচ্ছে, এই যে আমি বললাম এগুলা হলো ইমিউনোসাপ্রেস কন্ডিশন, তাদের লো সিএমআই হবে, সেল মিডিয়েটেড হবে। এদের ওই যে প্রাইমারি ইনফেকশন যেটা ছিল, এটার ম্যাসিভ হেমাটোজেনাস স্প্রেড হবে। এই ম্যাসিভ হেমাটোজেনাস স্প্রেড হয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল। তাহলে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, তাহলে যখন অর্গানিজম যত শরীরের বিভিন্ন জায়গায় বেশি স্প্রেড করবে, তাদের ম্যানিফেস্টেশন, রোগের বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন বেশি হবে। ওই জন্য তোমরা পেডিয়াট্রিক্সে দেখবা ওখানে খুব জিজ্ঞেস করে ছোট বাচ্চাদের আমরা যে এই বিসিজি ভ্যাকসিনেশন করি, কেন বিসিজি ভ্যাকসিনেশন করা হয়? এই জন্য যে ওই বাচ্চাদের এই সি ডেভেলপ করানোর জন্য, যে বিসিজি ভ্যাকসিন দিয়ে সিএমআই ডেভেলপ করে, যাতে প্রাইমারি ইনফেকশন হয়ে ওই হেমাটোজেনাস স্প্রেড কম হয়, যার ফলে টিউবারকুলার মেনিনজাইটিস, মিলিয়ারি টিবি এই জিনিসগুলো কম হয়। ওই জন্য বিসিজি ভ্যাকসিনেশন দেখবা যে জিজ্ঞেস করে যে এই যে টিউবার মেনিনজাইটিস, তারপরে মিলিয়ারি টিবি, এগুলোর চান্স খুব কম। বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা, তাহলে এই বিসিজি ভ্যাকসিনেশন যে চিলড্রেনদের দেওয়া হয়, এই বিসিজি ভ্যাকসিনেশনের রোল হলো এই যে এই পয়েন্টে আমি যে পয়েন্ট বললাম, যে প্রাইমারি টি হয়ে যে ম্যাসিভ স্প্রেডটা হচ্ছে, সিএমআই যদি ডেভেলপ করে বিসিজি ভ্যাকসিন দিয়ে, তাহলে এই যে ম্যাসিভ স্প্রেড, হেমাটোজেনাস স্প্রেডটা আমরা বন্ধ করে দিতে পারি। তার ফলে এই যে টিউবারকুলার মেনিনজাইটিস, মিলিয়ারি টিবি এগুলো খুব কম হয়। তাহলে আমার মনে হয় এই যে প্রাইমারি টিবি আমার মনে হয় তোমার বই পড়ার দরকার নাই, আর যেটুকু আমি বললাম এইটুকু মনে রাখতে পারি, টিবির অর্ধেকটা হয়ে গেল। তাহলে প্রাইমারি ফেট এই তিনটা, একটা বললাম 90% কেস হয়ে
মানে ফাইব্রাস থেকে যেন ডিজিজ হিসেবে করবে না। 2 নম্বর বললাম লোকাল স্প্রেড, একটা হলো লাং প্যারেনকাইমাতে আর একটা হলো প্লুরাতে, এটা হলো ডাইরেক্ট, আরেকটা হলো হেমাটো স্প্রেড। সেটা যদি অর্গানিক কম স্প্রেড হয় তাহলে কম ডিজিজ হবে, লেস সিভিয়ার হবে, আর যদি স্প্রেড করে তাহলে সিভিয়ার ডিজিজ হবে, মেনিনজাইটিস, মিলিয়ারি টিবি। তাহলে আমার মনে হয় তোমাদের যে প্রাইমারি টিবির ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে এইটু হলো প্রাইমারি টিবি ফেট, এবং এটাই হলো প্যারি টিবি। এখন আসো তাহলে প্রাইমারি টিবি এইভাবে, তাহলে প্রাইমারি টিবি 90% ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তাহলে এই যে অর্গানিজম, মনে করো একটা লোকের আজকে অর্গানিজমটা ঢুকে 4 থেকে, আমি প্রসেসটা বললাম, এই প্রসেসে 4 থেকে 8 সপ্তাহের মতো লাগে, 1-2 মাস পর্যন্ত এই প্রসেসটা শরীরে কিন্তু হতে থাকে। তাহলে আমরা যে প্রাইমারি টিবি হয়ে কারো লাংসে মনে করো এই হিল হয়েছে, তখন আমরা কি বুঝবো যে টিবি প্রাইমারি টিবি হয়েছে? তখন আমরা ওই যে টেস্ট আমি বলছি টিএসি, এমটি আর ইগ্রা টেস্ট, ইন্টারফেরন গামা, এটা দিয়ে আমরা বুঝবো তার প্রাইমারি ইনফেকশন হয়েছে, কিন্তু ডিজিজ হিসেবে ম্যানিফেস্ট করে নাই। এখন আসো এই যে 4 সপ্তাহ পরে, 4 থেকে 8 সপ্তাহ পরে এই প্রসেস গুলো হলো, অসুস্থ শরীরে টিবি জীবাণু ঢুকে পড়ে। এখন আসো যে হোয়াট ইজ পোস্ট প্রাইমারি টিবি। পোস্ট প্রাইমারি টিবি, তাহলে এই যে প্রাইমারি টিবি কিন্তু এখানে শেষ। এখন পোস্ট প্রাইমারি হলো যদি মনে করো এই অর্গানিজমটা আজকে ঢুকলো, 4-8 সপ্তাহের মধ্যে এই প্রসেস গুলো এতক্ষণ বললো, এটা এই প্রসেস গুলো হয়ে আছে, কোনো ডিজিজ ম্যানিফেস্ট নাই। আজ থেকে মনে করো 1 বছর পরে ওই যে আমি হেমাটোজেনাস স্প্রেড হয়ে অর্গানিজমটা লাংসে ছড়ায় গেছে, ব্রেনে গেছে, বোনসে গেছে, লিভারে গেছে, জিআইটিতে গেছে, কিডনিতে গেছে, ওইটা গেলে ওই যে অর্গানিজমটা যেখানে গিয়ে লেটে অবস্থায় আছে, ডরমেন্ট অবস্থায় অর্গানিজমটা যে কোনো জায়গায় আসছে। তখন আর যখন ওই যে আমি বলি কোনো কারণে সময় এত দিয়ে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর সবাই ভাবছিল, যারা ইনফেক্টেড হয়েছে প্রাইমারি টিবি ভালো হয়ে গেছে, বুঝতেও পারা যায় যে তার কোনো টেস্ট যেহেতু আমি করিনি, টিসি বা ইগ্রাফিনি, ভালো হয়ে গেছে রুগী, বা সে মানে কোনো কমপ্লেনও করেনি। 2 বছর ওই লোকটারই কোনো কারণে ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন হয়েছে, ডায়াবেটিস ডেভেলপছে, ওই যে কন্ডিশন বললাম, এইচআইভি, অ্যালকোহলিক, সিরোসিস অফ লিভার, কিডনি ডিজিজ, ম্যালনিউট্রিশন, এগুলো হয়েছে। তখন হবে কি, যে অর্গানিজম মানে অর্গানিজমটা আছে, তাহলে ওই ডরম্যান্ট অর্গানিজম গুলো আবার কি হবে, অ্যাক্টিভ হবে, আবার অ্যাক্টিভ। তাহলে এই একটা নির্দিষ্ট সময়ের পরে ওই যে ডরম্যান্ট অর্গানিজম গুলি আবার রিঅ্যাক্টিভেশন হচ্ছে, তখন যেটি হবে তখন আমাকে বলতেছি পোস্ট প্রাইমারি টিবি। এই পোস্ট প্রাইমারি যদি লাংস হয় তাহলে বলবো আমি পোস্ট প্রাইমারি টিবি, আর এই টিবি যদি লাংস বাইরে হয় তখন তাকে আমরা পোস্ট প্রাইমারি এক্সট্রাপালমোনারি টিবি। আমার মনে হয় প্যাথোজেনেসিস তোমাদের আমি ইনফেকশনকে বললাম, ডিজিজ বললাম, হোয়াট ইজ পালমোনারি ইনফেকশন, হোয়াট ইজ পালমোনারি ডিজিজ, তারপর আমি তোমাদের বললাম হোয়াট ইজ প্রাইমারি টি, হোয়াট ইজ পোস্ট প্রাইমারি টিবি। তাহলে এখন আরেকটা জিনিস একটু জানি তোমাদের, এই যে লাংসের প্রাইমারি টিবির ক্ষেত্রে মনে করো যে লাংসের অর্গানিজমটা ডরমেন্ট অবস্থায় আছে, এই 2-3 বছর পরে আবার ওই ডরমেন্ট অর্গানিজম অ্যাক্টিভ হলো, তাহলে এটাকে আমরা বলতেছি রিঅ্যাক্টিভেশন অফ ডরমেন্ট টিউবারকুল ব্যাসিলা। তাহলে এই যে পোস্ট প্রাইমারি পালমোনারি টিবি
বা পোস্ট প্রাইমারি এক্সট্রা পালমোনারি টিবি, এটা দুইটা ভাবে হতে পারে। একটা হইতে পারে ওই ডরমেন্ট অর্গানিজ গুলো রিঅ্যাক্টিভেশন হতে পারে, এটাই ম্যাক্সিমাম 42, এখানে বলছে তোমার 60-80% সাধারণত রিঅ্যাক্টিভেশনের জন্যই হয়। আর বাকি যে পার্সেন্টেজ আসে সেই ক্ষেত্রে আবার ইনফেকশন, নতুন আবার অর্গানিজম ঢুকেও হইতে পারে। যেহেতু আগে একবার ইনফেকশন হয়েছে, দ্বিতীয়বারে ইনফেকশন দ্বারাও যদি হয় তাকে আমরা বলবো প্রাইমারি বলবো। তাহলে এখানে একটা জিনিস মনে রাখো যে পোস্ট প্রাইমারি টিবি, পোস্ট প্রাইমারি পালমোনারি টিবি ভাবে হইতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় রিঅ্যাক্টিভেশন অফ ডরমেন্ট টিবি, আর লেস পার্সেন্টেজ 20-30 বা 40% ক্ষেত্রে আবার রিইনফেকশন, সেকেন্ড অর্গানিজম দ্বারা রিইনফেকশনে। এখানে কেন হবে সেকেন্ড অর্গানিজম? যে আগে যেহেতু তোমার প্রাইমারি ইনফেকশন হয়ে আছে, এগুলো সেন্সিটাইজ হয়ে আছে, সিডি সেল, CD8 এগুলো অর্গানিজম দ্বারা হলে আবার ওই একই প্যাথোজেনেসিসে ডিজিজ তৈরি করতেছে। তাহলে আমার মনে হয় তোমাদের আমি দুইটা জিনিস বললাম, একটা হলো ইনফেকশন, টিবি ইনফেকশন, টিবি ডিজিজ, আর একটা বললাম ল্যাটেন্ট টিবি, আর একটা বললাম প্রাইমারি টিবি, আর একটা বললাম পোস্ট প্রাইমারি টিবি। পোস্ট প্রাইমারি টিবি আমার মনে হয় প্যাথোজেনিস তোমাদের এইটুক হলেই হবে। প্যাথোজেনিস এটা বললাম, এই হলেই হবে। এখন আসো আমি ক্লিনিক্যাল ফিচার এগুলাতে যাওয়ার আগে এই টিউবারকুলোসিসটাকে ক্লাসিফাই করব। টিউবারকুলোসিসটাকে ক্লাসিফাই করব, যে এটা ক্লাসিক বলে না, এটা সাধারণত বলে কেস ডেফিনিশন। টিবির ক্ষেত্রে বলে কি কেস ডেফিনিশন। এটা ট্রিটমেন্ট পারপাসে জরুরি, সেটা হলো ইনভেস্টিগেশন পারপাস জরুরি এবং ম্যানেজমেন্ট পারপাস জরুরি। তাহলে আমরা টিগুলোকে কিভাবে কেস ডেফিন করব? প্রথম হলো অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল সাইট। এটা বলা হয়েছে, আমি রিক্যাপিচুলেট করব। অ্যানাটমিক্যাল সাইট অনুসারে পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি। তাহলে আমরা টিবিটাকে ক্লাসিফাই করতেছি বা টিবিটাকে কেস ডেফিনিশন করতেছি কিভাবে? অ্যানাটমিক্যাল সাইট। কি? পালমোনারি টিবি। টিবি যখন লাংস প্যারেনকাইমাতে হয় এটাকে আমরা বলতেছি পালমোনারি টিবি। এর বাইরে ইভেন প্লুরাও কিন্তু এক্সট্রা পালমোনারি। তোমরা এটা জিনিস সবাই ভুল করে, তারা জিজ্ঞেস করে কিন্তু যে প্লুরাল ইপিস বা প্লুরাল টিবি এটা পালমোনারি টিবি, এটা পালমোনারি টিবি। তাহলে এটা প্লুরাল টিবি কিন্তু পালমোনারি টিবি, এটা মনে রাখবা। লাংস প্যারেনকাইমাতে আমরা বলতেছি পালমোনারি টিবি, আর লাংস প্যারেনকাইমারে ইভেন প্লুরা এবং শরীরের অন্য যত অর্গান আছে তাকে বলতেছি আমরা এক্সট্রা পালমোনারি টিবি। তাহলে যখন আমরা ম্যানেজ বলবো, সিমটম সাইন বলবো, ইনভেস্টিগেশন বলবো, ক্লাসিফিকেশনটা জরুরি। তাহলে আমি প্রথমে বললাম কি অ্যানাটমিক্যাল সাইট অনুসারে পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি টিবি। 2 নম্বর ক্লাসিফিকেশন এটা খুবই জরুরি, সেটাও ব্যাকটেরিওলজিক্যাল রেজাল্টের উপর। ব্যাকটেরিওলজিক্যাল রেজাল্টের উপর, যে আমরা জানি ওই যে টিউবারকুল ব্যাসিলা, তোমরা তো সব জানো, বলে না যে এয়ার পজিটিভ এয়ার নেগেটিভ। এর উপর ভিত্তি করে আমরা বলবো ব্যাকটেরিওলজিক্যাল কনফার্ম টিবি আর ব্যাকটেরিওলজিক্যাল নেগেটিভ। তাহলে আমরা বলবো স্মিয়ার পজিটিভ আর স্মিয়ার নেগেটিভ। এটা কিসের উপর ভিত্তি করে? ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যাটাসের উপর ভিত্তি করে। তাহলে আমরা কোন এর ক্ষেত্রে আসো, পালমোনারি টিবির ক্ষেত্রে আসো, যখন আমরা পালমোস্পুটাম নিয়ে স্মিয়ার পজিটিভ ব্যাকটেরিওলজিক্যাল পজিটিভ কখন বলবো? যখন স্পুটামে স্মিয়ার পজিটিভ মাইক্রোস্কোপি করে আমরা পজিটিভ পাবো, ব্যাকটেরিয়া পাবো, অথবা কালচার করে আমরা ব্যাকটেরিয়া পাবো, অথবা তোমরা আর একটা টেস্ট জানো, এটা তো যখন আমি ইনভেস্টিগেশন করবো তখন সামারাইজ দিব। আর একটা টেস্ট তোমরা জানো, সেটা হলো জিন স্পাট। এটাকে বলা হয়
র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট এর আন্ডার হলে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, পিসিআর যে বলে, এখন তো কোভিড এর পিসিআর জনপ্রিয় টার্ম হয়েছে, এটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, এনএটি। একে বলা হয় জিন এক্সপার্ট। এটাতে যদি পজিটিভ হয়, তাহলে আমি কি বললাম, একটা মাইক্রোস্কোপি স্মিয়ার মাইক্রোস্কোপি করে যদি ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশন করি, যদি কালচার অর্গানিজম আইডেন্টিফিকেশন করি, অথবা জি এক্সপার্ট করে আমি অর্গানিজম আইডেন্টিফাই করি, তাহলে এগুলাকে আমি বলবো স্মিয়ার পজিটিভ বা ব্যাকটেরিওলজিক্যাল কনফার্ম টিবি কেস। আর যেই টিবিতে আমরা অর্গানিজম আইডেন্টিফিকেশন করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা ডায়াগনোস করব ক্লিনিক্যাল বেসিস, সিমটমস, রেডিওলজি প্লাস আদার সাপোর্টিভ ইনভেস্টিগেশন। সেটাকে আমরা বলছি ব্যাকটেরিওলজিক্যাল নেগেটিভ বা স্মিয়ার নেগেটিভ অথবা ক্লিনিক্যাল ডায়াগনোস্টিক্স। ক্লিয়ার? তাহলে আমি অ্যানাটমিক্যাল বাম পালমোনারি আর ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যাটাসের উপর ভিত্তি করে আমরা বললাম ব্যাকটেরিওলজিক্যাল কনফার্ম টিবি কেস আর ব্যাকটেরিওলজিক্যাল নেগেটিভ টিবি কেস। এগুলা হলো খুব ইম্পর্টেন্ট, তার কারণ একটা ম্যানেজমেন্ট প্ল্যান বা পেশেন্টের কাউন্সিলিং, যেমন স্মিয়ার পজিটিভ যদি হয়, এই পেশেন্ট ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে তাদের যে স্প্রেড দিচ্ছে কিনা স্মিয়ার পজিটিভ কেস, তাহলে তোমাকে ইন্টারভেন করতে হবে ম্যানেজমেন্টের, যে একজনের কাছ থেকে পেশেন্টের কাছ থেকে যাতে এটা স্প্রেড করতে না হয়, তাহলে তোমাকে প্রিকশন নিতে হবে, আইসোলেশন রাখতে হবে। এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে একটা নেগেটিভ না পর্যন্ত এই কেসগুলো আইডেন্টিফাই করতে হবে। এটাই এই ক্লাসিফিকেশনের গুরুত্ব। 3 নম্বর ক্লাসিফিকেশন হলো যে এই টিবি কেস আগে টিবি ট্রিটমেন্ট পেয়েছে না, মানে the patient received anti-tubercular drugs previously or not, এর উপর ভিত্তি করে একটা ক্লাসিফিকেশন করা হয়, মানে কেস ডেফিনিশন বলে, এটা ক্লাসিফিকেশন বলে না, কেস ডেফিনিশন। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা সারা জি করবে তোমাদের পরীক্ষা। এখন আসো, এই যে টিবি ট্রিটমেন্ট একটা টিবি কে আগে পাইছে কি পাই নাই, এর উপর ভিত্তি করে টিবি কেসগুলোকে একটা ক্যাটাগরি ভাগ করা হয়। এইটা আমি বলি, এটা হলো নিউ কেস। তোমরা থাকবা যে আমরা খুবই বলি ক্ষেত্রে এই নিউ কেস না প্রিভিয়াসলি ট্রিটেড কেস। তাহলে নিউ কেস ডেফিনেশন হলো, এটা হলো কোন ক্যাটাগরি পাবে। আমি একটা রোগী ডায়াগনোস করব, এটাকে তাকে কোন ক্যাটাগরির বিষয় দিব, সেই ক্ষেত্রে আমাদের এই ট্রিটমেন্ট আগে ট্রিটমেন্ট মানে পাইছে কি পাই এটার উপর ডিপেন্ড। এখন আসো, এর উপর ভিত্তি করে টিবি কেসগুলো 4টে ক্যাটাগরি ভাগ করা হয়। গল্পের আকারে মাথা একদম পড়ার দরকার নাই, এবার যাতে শুনেই মনে হয়। একটা হলো নিউ কেস, নিউ টিবি কেস। এটা কি এর ডেফিনেশন কি? নিউ টিবি কেস মানে আগে এবার প্রথম টিউবারকুলোসিস হয়েছে, আগে কখনো টিবি হয় নাই বা টিবির ওষুধ খায়নি, বাংলা কথা, সেটা হলো নিউ কেস। এই নিউ কেসের মধ্যে আরেকটা জিনিস ইনক্লুড করে দেওয়া আছে তোমাদের লেভেলে, আমার এটা হলেই হবে স্যার, এটা প্রথমবারই টিবি হয়েছে, কখনো টিবির ওষুধ সে খাই নাই, অথবা একটু এর সাথে লেজ আছে, সেগুলো যে টিবির ওষুধ খেলেও 1 মাস কম খেয়েছে, এটুকু যোগ করে দিব। টিবির ওষুধ খেলেও 1 মাসের কম, এটাকে বলা হয় নিউ কেস। তাহলে নিউ টিবি কি? যে টিবি ডায়াগনোসিস হয়েছে, আগে কখনো টিবি ওষুধ খাই নাই অথবা খেলে 1 মাসের কম খেয়ে, এটাকে আমরা বলছি নিউ টিবি কেস। নিউ টিবি। এটা কেন বললাম? ওই যে ক্যাটাগরি, যখন ট্রিটমেন্ট ক্যাটাগরি 1 বলবো, তখন ক্যাটাগরি 1 চিকিৎসা হবে পাবে হলো এই যে নিউ টিবি কেস। যারা নিউ পালমোনারি এক্সট্রাপলমোনারি টিবি তারা ক্যাটাগরি 1 পাবে। যখন আমি ট্রিটমেন্ট বলবো তখন ডিটেইলস বলবো, আরেকটা ক্লাস সময় পাই। তাহলে নিউ কেস হলো
2 নম্বর হোক রিল্যাপস কেস। রিল্যাপস এগুলো এমন ইম্পর্টেন্ট জিনিস, তোমরা একদম গল্প করে মনে রাখো। রিল্যাপস, এখন যদি বলে স্যার এটা টিবি কিন্তু রিল্যাপস, রিল্যাপস কেসে ডেফিনেশনটা হইটা যে একটা রুগী আগে ধরা পড়ছিল, সেটা পালমোনারি এক্সট্রাপলমোনারি যেটাই হোক, সে 6 মাস বা 8 মাসের ট্রিটমেন্ট একদম সুপারভিস ডটস এর মাধ্যমে কমপ্লিট করছে, করার পরে হেলথ প্যানেল তাকে ডিক্লেয়ার করছে যে সে টিবি ফ্রি হয়ে গেছে, এরপরে সে টিবি ডেভেলপ করছে, আবার সে সেকেন্ড টাইম টিবিসি, তখন আমরা কি বলতেছি রিল্যাপস কেস। মনে থাকবে সবার রিল্যাপস কেসটা কি, যে আগে একবার হয়েছিল, হরে অ্যান্টিটিবি ডাকছে, খাওয়ার পরে হেলথ পার্সোনালকে ডিক্লেয়ার করছে তোমার টিবি ভালো হয়েছে, এরপরে যদি সেকেন্ড টাইম হয় তখন তাকে আমরা দিচ্ছি এটা রিল্যাপস। রিল্যাপস আমি মনে হয় বোঝাতে পারছি রিল্যাপস কি। এইটা রিল্যাপস। 3 নাম্বার ক্যাটাগরি হবে ট্রিটমেন্ট ফেইলিওর কেস। ট্রিটমেন্ট ফেইলিওর কেস এগুলো খুবই ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট ফেইলিওর আমার মনে হয় কঠিন হলেও কিন্তু তোমাদের লেভেল এমবিবিএস লেভেল এগুলো লাগে, এগুলো এমবিবিএস লেভেল লাগবে, তার কারণ কি কেস হলে কিন্তু এগুলো জিজ্ঞেস করা হবে। ট্রিটমেন্ট ফেল হলো তোমরা জানো ক্যাটাগরি 1 6 মাসের আর ক্যাটাগরি 8 মাসের। তাহলে ক্যাটাগরি ট্রিটমেন্ট ফেল হবে যদি ক্যাটাগরি 1 5 বা 6 মাস পর পরেও যদি স্মিয়ার পজিটিভ হয়, আর ক্যাটাগরি 8 মাস খাওয়ার পরেও যদি স্মিয়ার পজিটিভ হয়, তাহলে এটাকে আমরা বলছি ট্রিটমেন্ট ফেলিওর কেস। ক্যাটাগরি 1 খাওয়ার পরে যদি পজিটিভ হয় আমরা বলবো ক্যাটাগরি ফেলিওর কেস, আর ক্যাটাগরি খাওয়ার পরেও যদি 8 মাস পরেও যদি পজিটিভ হয় তাহলে আমরা বলবো এটা ক্যাটাগরি 2 ফেলিওর কেস। তাহলে আমার মনে হয় ট্রিটমেন্ট রিল্যাপস বুঝতে পারছো, ট্রিটমেন্ট ফেলিওর বুঝতে পারছো, ট্রিটমেন্ট ফেলিওর বুঝতে পারছো। আর একটা আছে ডিফল্টার। ডিফল্টার হলো এটা আসলে এটা লেভেলেরই না। অনেক রোগী আমরা চেম্বারে যে ওষুধ শুরু ছিল সে কিছু জানে না, হয়তো বলতেছে যে মাস খাইছে স্যার, 2 মাস খাওয়ার পরে আরো কত 2 মাস 3 মাস দিচ্ছে, গ্যাপ দেওয়ার পরে আবার স্মিয়ার করে গেল পজিটিভ কেস। এগুলাকে বলা হয় ডিফল্টার, মানে টিবির ওষুধ খেতে বাদ দিছে, বাদ দেওয়ার পরে সে জানে না কতদিন খাইছে, আবার গ্যাপ কতদিন সেটাও জানে না, এগুলাকে বলা হয় ডিফল্টার। তাহলে এই যে তার কেস ডেফিনেশনের মধ্যে আমি তোমাদের এই 3টা টাইপ বললাম।